বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস কারণ ও প্রতিকার। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের রেসিডেন্ট সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান খান সোহান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আর্থ্রাইটিস বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আর্থ্রাইটিস আসলে কি জিনিস, মানে একটু সহজ ভাষায় জানতে চাই বিষয়টি কি। শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি ডিবিসি নিউজকে এরকম একটি মহতি সচেতনতামূলক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, বিষয়টি আসলে অনেক বড় একটি বার্নিং কোয়েশ্চেন নাওয়েডেজ, যে আর্থ্রাইটিস বা গাঁটের প্রদাহ, বিভিন্ন জয়েন্টের ব্যথা, এটা মূলত কোনো রোগ নয়, এটি আসলে বিভিন্ন রোগের সমষ্টিগত একটি টার্ম। তো এটা আসলে বেসিক্যালি মেইনলি দেখা যায় যে বিভিন্ন ধরনের আমাদের যে বড় বড় জয়েন্ট আছে বা ছোট জয়েন্ট আছে, সবগুলো জয়েন্টেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে। বিভিন্ন বয়সের পেশাজীবী মানুষের এই ব্যথাটা তারা সম্মুখীন হয়ে থাকে। তো যাই হোক, এই ব্যথাটা আসলে শ্রেণীগতভাবে যদি আমি বিভাজন করি তাহলে আমরা 5 প্রকারে বলতে পারি। যেমন একটি আছে অস্টিওআর্থ্রাইটিস, একটি আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আরেকটি আমরা বলি হচ্ছে গাউট বা গেটে বাত। আচ্ছা। সোরিয়াটিক আর্থ্রাইটিস নামে আরেকটি টার্ম আছে। আরেকটি আছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা মেরুদণ্ডের প্রদাহ, মেরুদণ্ডের যে জয়েন্ট রয়েছে সেটার প্রদাহ। আচ্ছা, আমরা সহজভাবে তো অনেকেই বলে যে আমার হাঁটুতে ব্যথা, আমার গিরায় ব্যথা, কনুয়ে ব্যথা, এটার সাথে কি সম্পৃক্ত, মানে এই আপনি যে 5 ভাগের আর্থ্রাইটিসের কথা বললেন, এটার সাথে কি সম্পৃক্ত হতে পারে কোনো না কোনোভাবে? জি হ্যাঁ, কারণ বিভিন্ন জয়েন্টের ব্যথায় হচ্ছে আর্থ্রাইটিসের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা। এবং এখানে আমরা দেখতে পাই যে শুধু যে আপনি যেগুলো বললেন যে বড় বড় জয়েন্টের ব্যথা, এগুলো তো বড় বড় জয়েন্ট, যেমন হচ্ছে কোমর, হাঁটু, কাঁধ, এগুলো বড় জয়েন্ট। এছাড়াও আমাদের হাতের আঙুলে, পায়ের আঙুলে ছোট ছোট জয়েন্টস আছে, সেখানেও কিন্তু ব্যথা হতে পারে, সেগুলোও আর্থ্রাইটিসের অন্তর্ভুক্ত। কারণটা আসলে কি, মানে এই ব্যথাগুলো কেন হয়? এটা কি বয়স বেড়ে গেলে, না বয়সের সাথে কোনো সম্পৃক্ততা আছে, খাওয়া দাওয়ার কোনো ইস্যু আছে কিনা? জি, চমৎকার একটি প্রশ্ন। এখানে আসলে মেইন কারণ যদি আমরা চিন্তা করি, বয়স একটি কারণ আছে, জেনেটিক কিছু কারণ আছে, যেমন আমি যে একটু আগে বলেছি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা মেরুদণ্ডের প্রদাহ, এটা একটি জিনগত বা বংশগত সমস্যা। এছাড়াও হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের উপরে অনেক কিছুই এটা নির্ভর করছে। হাড় ক্ষয় যদি যায় সেক্ষেত্রে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের অটো ইমিউনো ডিজিজ। ইমিউনো দ্যাট মিনস হচ্ছে আমাদের শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধে এগিয়ে আসে, প্রতিরোধ ব্যবস্থাটা, এটাই একসময় দেখা যায় যে বিভিন্ন জয়েন্টের প্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। তো এটাকে আমরা বলি অটো ইমিউনো ডিজিজ। মানে রোগ প্রতিরোধ কমে গেলে রোগ প্রতিরোধ ব্যবস্থাটাই আমার শরীরের এগেইনস্টে কাজ করছে। আচ্ছা, মানে যেটা আমার সাপোর্টে কাজ করার কথা, সেটা আমার জয়েন্টের এগেইনস্টে কাজ করছে। আচ্ছা, ওকে, তাহলে ওই ব্যথাটা অনুভূত হতে পারে। জি। একটা হচ্ছে আপনি বললেন যে বংশগত হতে পারে, একটা হচ্ছে হাড় ক্ষয়, এই কারণে হতে পারে। ওজন কমে গেলে আসলে কি হাড় ক্ষয় হয়? ব্যাপারটা কি এরকম? জি, হাড় ক্ষয় যায়, কারণ হচ্ছে বয়সের সাথে সবকিছুরই ক্ষয় হয়। হ্যাঁ, তো তার মধ্যে হাড়ও রয়েছে। আচ্ছা, আমি যদি বলি অনেকেই কিন্তু আমাদের মানে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে হাঁটু ব্যথা, গিরায় ব্যথা, এই যে আপনি যেটা বললেন নকের যে গিরা আছে সেখানে ব্যথা, তো কি করণীয় আসলে? কেউ যদি এই ধরনের ব্যথা অনুভব করে তার আসলে কি করা উচিত? আসলে বেসিক্যালি যে কারণগুলো আমি বলেছি, এই কারণগুলোকে আমি যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, যেমন হচ্ছে কিছু ব্যাপার আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না, এটা আমাদের হাতে নেই, যেমন জেনেটিক যে ব্যাপারটা, এটা আমাদের হাতে নেই। তো যেটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি সেটা হচ্ছে ওজনটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের খাদ্যাভ্যাসে আমাদের অনেকটাই চেঞ্জ নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে পরিমিত এবং হচ্ছে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে আমাদের আইডিয়াল যে ফুড মেনুটা, সেটা যদি আমরা মেনটেন করতে পারি। এছাড়াও আমাদের জীবনযাত্রা, আমাদের দেখা যায় যে আমরা কর্মব্যস্ততার কারণে আমাদের শরীরে অনেক কিছুই আমরা খেয়াল রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের জীবনযাত্রার মানটাকেও যেরকম উন্নত রাখতে হবে, সেরকম নিজের শরীরের দিকেও নজর রাখতে হবে। আচ্ছা,
প্রচলিত আছে, গ্রামে অনেকেই বিশ্বাস করেন, সংস্কার কিংবা কুসংস্কার যেটাই হতে পারে, চাঁদের সাথে এই ব্যথাগুলোর একটা সম্পর্ক, আমাবস্যায় ব্যথা বাড়ে কিংবা কমে, এগুলো কি আসলেই ঠিক? আচ্ছা, এই ব্যাপারটা অনেকটাই প্রচলিত, আমরা মিথ হিসেবেই জানি। হ্যাঁ। তবে বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে যেহেতু বয়স হয়ে গেলে দেখা যায় যে আবহাওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, আবহাওয়ার অনেক সময় দেখা যায় যে একটু গ্লুমি ওয়েদার বা বৃষ্টি স্নাত দিন দেখা যায় যে ওই সময় ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ব্যথা বেশি বাড়ার মানে বলে, রোগীরা বলে যে আমাদের ব্যথা বেড়ে গেছে, বাট এটা কোনো সায়েন্টিফিক ভিত্তি আমরা পাইনি। আচ্ছা। এটা আমরা মিথ হিসেবে এখনো ধরে আছি। আচ্ছা, কারো যদি হাঁটু ব্যথা হয় কিংবা এই যে কোনো জয়েন্টে ব্যথা হয়, তার আসলে কিভাবে তার জীবনযাপনটা হওয়া উচিত? মানে ব্যথার ওষুধ খাওয়া, ডাক্তারকে দেখা, এসব তো কন্টিনিউ করাই উচিত নাকি? চিকিৎসকের তো পরামর্শ নিতেই হবে তার, জি। কারণ এটা তো যন্ত্রণার একটা জি, বিষয়। চমৎকার একটি প্রশ্ন, কারণ এটা আমাদের সবারই জানা উচিত। এই যে হাঁটু ব্যথা আপনি স্পেসিফিক করে বললেন, হাঁটু ব্যথাটা কেন হচ্ছে, এটার মধ্যে কিন্তু আমি যে কটা কারণ বলেছি তার মধ্যে কিন্তু আমি একটা কারণ বলেছিলাম ওজন। তো ওজনও কিন্তু হাঁটু ব্যথার একটা কারণ। সেকেন্ডলি হচ্ছে হাড় ক্ষয়, যদি হাড় ক্ষয় যাওয়া শুরু করে। থার্ডলি সেই ক্ষেত্রে আমরা আবার বলতে পারি অটোইমিউন কিছু সমস্যা হতে পারে শরীরে, যেটা আমি একটু আগেও মেনশন করেছি, সেটার কারণে দেখা যায় যে হাঁটুতে ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে যে কারণগুলো আছে, এই কারণগুলো যেগুলো আমার নিয়ন্ত্রণ আমি রাখতে পারি, সেগুলো যদি আমি নিয়ন্ত্রণ করি, সেই ক্ষেত্রে আমি অনেকটাই প্রতিকার পাবো। ওকে, ফাইন। অর্থাৎ কারণগুলো নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ। জি। লিগামেন্ট যদি ছেড়ে যায় অনেক সময়, হাঁটু, আমরা শুনি তো অনেক সময় খেলাধুলা করতে গিয়ে, সেই ক্ষেত্রেও তো সমস্যা হতে পারে। জি, এটা বেসিক্যালি আর্থ্রাইটিসের অন্তর্ভুক্ত নয়, তবে এটা স্পোর্টস ইনজুরি হিসেবে আমরা কাউন্ট করি। এবং এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্পোর্টসে যে শুধু ইনজুরি হয় সেটা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে বাস থেকে নামতে গিয়েছে, রিক্সা থেকে নামতে গিয়েছে, তখনও কিন্তু এরকম ইনজুরি হতে পারে। এবং লিগামেন্ট ইনজুরি আমরা এটা হরহামেশাই পাই। আমাদের পঙ্গু হাসপাতালে এরকম অনেক রোগী আসে যাদের হিস্ট্রি নিলে আমরা পাই যে সে হয়তো বাস থেকে নামতে গিয়েছিল, হঠাৎ করে মোচড় খেয়ে পড়েছে, আচ্ছা, লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই লিগামেন্ট ছিঁড়ে গেলে সেক্ষেত্রে আমাদের লিগামেন্ট বিভিন্ন উপায়ে আমরা এটা লিগামেন্টের চিকিৎসা দিয়ে রাখি, ছেঁড়ার চিকিৎসা দিয়ে রাখি। সেটার সেই মধ্যে সময় তো ব্যথা হয় মনে হয়। জি জি, তীব্র ব্যথা হয়। তীব্র ব্যথা হয় কারণ লিগামেন্টটা হচ্ছে হাঁটুর জয়েন্টটাকে ধরে রাখে, স্টেবল করে রাখে। তো তখন স্টেবিলিটিটা থাকে না। যখন স্টেবিলিটি থাকে না তখন কিন্তু সিভিয়ার পেইন হবে। আচ্ছা, তার মানে সেটা ট্রিটমেন্টও আপনারা দিয়ে থাকেন। জি। আমরা অনেক সময় রিমেটিক ফিভার, এই ফিভারটা আসলে কি, এই জ্বরটা কি, মানে গিরায় গিরায় ব্যথা করলে অনেক সময় জ্বর চলে আসে, জি, কিংবা জ্বর হলে মানে গিরায় গিরায় ব্যথা হয়, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন? জি, রিউমেটিক ফিভারটা আসলে আরেকটা টার্ম, এটা এক ধরনের বাত জ্বর। আচ্ছা, তো আমরা অনেকেই এটা একটু মিক্স করে ফেলি, সেটা হচ্ছে যে বাত জ্বর আর বাত ব্যথা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে এক না? না, এক নয়। বাত জ্বর সম্পূর্ণ আলাদা একটি রোগ। এটি আলাদা একটা অর্গানিজম দিয়ে, স্টেফিলোকক্কাস। এই মানে এটা আর্থ্রাইটিসের সাথে সম্পৃক্ত না? জি না, জি না, জি না। এটা বেসিক্যালি হচ্ছে একটা ইনফেক্টিভ একটা রোগ। তো যার কারণে আমাদের রোগীদের বিশেষ করে এটার একটা পিক এজ আছে। রিউমেটিক ফিভারের পিক এজটা হচ্ছে 5 থেকে 15 বছর বয়স। এই বছরে এই বয়সের যে সীমার মধ্যে যারা আছে, যে শিশুরা আছে, তারা এই বাত জ্বরে বেশি আক্রান্ত হয়। আচ্ছা, তার মানে হচ্ছে আর্থ্রাইটিসের সাথে এটা সম্পৃক্ততা নেই, কিন্তু হচ্ছে জয়েন্টে ব্যথা হয়, যে বাত এটাও বাত জ্বর, ওটাও বাত ব্যথা। আচ্ছা, আমি একটু খাদ্যাভ্যাসের বিষয়ে আসতে চাই, যে কারো যদি ধরেই নিলাম যে জেনেটিক্যালি কেউ যদি এটার সাথে, মানে কারো যদি আর্থ্রাইটিস থাকে, তাহলে তার খাদ্যাভ্যাসটা আসলে কেমন হওয়া উচিত? চমৎকার আরেকটি প্রশ্ন। এখন আমাদের দেখা যাচ্ছে যে কর্মব্যস্ততার এই জীবনে আমরা জাঙ্ক ফুডে অনেক বেশি অভ্যস্ত হয়ে পড়ছি, এবং হচ্ছে গিয়ে আমরা প্রসেসড ফুড অনেক বেশি খাচ্ছি। এই যে প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো যে খাচ্ছি, এগুলোর নিউট্রিশাস ভ্যালু কিন্তু নেই। এগুলোর হার্মফুল এফেক্ট আছে আমাদের বডিতে, খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে। তো তার মধ্যে আমরা কি কি দেখি, যেমন হচ্ছে আমরা বিশেষ করে প্রসেস করা মিট যদি খাই, যেমন হচ্ছে রেড মিট, স্পেসিফিক্যালি যদি বলতে চাই রেড মিটটা হচ্ছে গিয়ে জয়েন্টের বিভিন্ন জায়গায় ব্যথার অন্যতম একটা কারণ, যদি রেড মিট রেগুলার ইউজ করা হয়। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে অ্যালকোহল, সিগারেট, দেন হচ্ছে গিয়ে আমরা যদি ইমপিউরিটিস, যে খাদ্যে যে ভেজাল আছে বা ভেজাল সমৃদ্ধ যে খাবার, এগুলোও কিন্তু আসলে বাত ব্যথার আরেকটা কারণ। তো সেই ক্ষেত্রে খাবারের ক্ষেত্রে আমরা সব সময় আমরা বলি যে খাবারের ক্ষেত্রে রেড মিটটা যেন যতটুকু সম্ভব অ্যাভয়েড, মানে হচ্ছে রেড মিট পুরোপুরি অ্যাভয়েড করতে বললে তো অ্যাভয়েড করে না, যতটুকু পরিমিত খাওয়া যায়। জি। আচ্ছা, তাহলে বয়স কি এটার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত, মানে আর্থ্রাইটিসের সাথে? মানে
ছোটদেরও হতে পারে কিংবা বড়দেরও হতে পারে কিংবা বয়স্কদেরও হতে পারে? ছোটদের হয় সেটা খুব রেয়ার, কিন্তু আমরা ম্যাক্সিমাম এটা হচ্ছে এইজিং প্রসেসে এটা আমরা দেখতে পাই। কারণ বাই এইজিং প্রসেস হাড় আস্তে আস্তে ক্ষয় যাওয়া শুরু করে। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে আফটার মেনোপজ, এটা তাদের শরীরে যে হরমোনের ঘাটতিটা দেখা দেয়, ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনের অভাবই দেখা যায় যে তাদের হাড় ক্ষয়ের মাত্রাটা অনেক বেড়ে যায়। সো সেই ক্ষেত্রে তারাও কিন্তু আর্থ্রাইটিসে অনেক বেশি ভোগেন। ও, তার মানে হচ্ছে বিশেষ কিছু কারণ বললেন, কাদের হয়, বয়সটাও জেনে নিলাম। প্রতিকার এবং চিকিৎসা এই বিষয়ে জানতে চাইবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আলোচনা করব। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় আর্থ্রাইটিস, কারণ ও প্রতিকার। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের রেসিডেন্ট সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান খান সোহান। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা লক্ষণ, কারণ এসব নিয়ে আমরা আসলে আলোচনা করছিলাম। আমরা একটু ট্রিটমেন্টের বিষয়ে আসতে চাই, সেই সাথে সচেতনতার বিষয়েও নিশ্চয়ই জানতে চাইবো আপনার কাছে। কারো যদি আর্থ্রাইটিস থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আসলে কোনো ব্যায়াম আছে কিনা, শারীরিক কোনো কসরত সে করে এটা থেকে নিস্তার পেতে পারে কিনা? জি, এখানে আসলে আর্থ্রাইটিস যখন শুরু হয়, যখন এই প্রসেসটা শুরু হয়ে যায়, তখন দেখা যায় যে আমরা প্রিলিমিনারি আমরা বলি যে এক্সারসাইজটা একটু না করতে। কেন? কারণ হচ্ছে গিয়ে পেইন বেড়ে যেতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা আগে তার যে সিমটম রয়েছে, যেমন পেইনের কথাটা তো সে বলে যে তীব্র ব্যথা হচ্ছে, এটার ক্ষেত্রে কি করণীয়? আমার পেইন আগে কমাতে হবে, কারণ পেইন যদি থাকে সেই ক্ষেত্রে আমি যদি ব্যায়াম করতে বলি পেইন আরও বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে চিকিৎসার প্রথম বা প্রাথমিকভাবে আমরা যেটা বলি যে পেইনটা আগে কমাতে হবে। সেই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি। ওষুধের মধ্যেও কিছু ভাগ রয়েছে, এক এক রোগের ক্ষেত্রে আমরা এক এক ধরনের ওষুধ আমরা ব্যবহার করি। এনএসআইডি ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের, এছাড়াও হচ্ছে গিয়ে মনোক্লোনাল অ্যান্টিবডি রয়েছে, এবং এছাড়াও আরও বেশ কিছু, যেমন হচ্ছে গাউটের কথা যেটা বললাম যে বাত, এটা বেসিক্যালি হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয়। তো সেই ক্ষেত্রে আমরা আমরা এমন মেডিসিন দিই যেটাতে ওই ইউরিক অ্যাসিড লেভেলটা যেন কমে আসে। তো এই মেডিকেশনটা দেওয়ার পরে পেশেন্টের পেইন যদি কিছুটা রিলিফ হয়, দেন আমার নেক্সট স্টেপ হচ্ছে তার লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ফুড হ্যাবিট, দেন হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা, এছাড়াও হচ্ছে বিভিন্ন নিয়মকানুনগুলো মেনে চলা, সঠিক পোশ্চারে বসা এবং সঠিক জেস্চার মেনটেন করা। এগুলো করার পরে রোগী যখন ইমপ্রুভের দিকে যায়, তখন আমরা ফার্দার তাকে সাজেস্ট করি হ্যাঁ আপনি এখন এক্সারসাইজ করতে পারেন। অর্থাৎ এক্সারসাইজটা আমরা করতে বলি তার সারাউন্ডিং যে মাসেল আছে, একটা জয়েন্টের চারপাশে যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলোকে স্ট্রেংথেনিং করার জন্য আমরা তখন তাদেরকে এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকি। সেসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি একটু জানতে চাই যে কোথায় কোথায় আপনারা তো পেশেন্ট দেখেন, ম্যাক্সিমাম পেশেন্ট কি হাঁটু ব্যথা নিয়ে যায়, নাকি আঙুলের গিরায় ব্যথা নিয়ে যায়, নাকি হচ্ছে মেরুদণ্ডে ব্যথা নিয়ে যায়? আসলে এটা বলা তো কঠিন, নাকি আমি ঠিক জানি না। জি, না রেশিও যদি না, এটাও একটা ভালো কোয়েশ্চেন, কারণ আমাদের জানা উচিত যে আমাদের সমাজে কোন ধরনের ব্যথা রোগী বেশি। রাইট, আপনি যেটা বললেন যে হাঁটু ব্যথা, চমৎকার একটা পয়েন্ট ধরেছেন। এখানে হচ্ছে হ্যাঁ, হাঁটু ব্যথার রোগী অনেক বেশি আসে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই দুটো জয়েন্টের ব্যথা রোগী অনেক বেশি আসে, এবং মেরুদণ্ডের ব্যথার রোগীও কিন্তু আমাদের কাছে অনেক বেশি আসে। কোমর ব্যথা নিয়ে কথা বলতে চাই। আপনি যে বললেন যে সঠিকভাবে বসার একটা বিষয়, আমাদের বর্তমান আমরা কর্পোরেট লাইফে দেখি দীর্ঘক্ষণ আমরা ল্যাপটপ কম্পিউটারের সামনে থাকি, তো আমরা হচ্ছে সঠিকভাবে বসি না, কিংবা দীর্ঘক্ষণ আমরা বসে থাকি, অনেকের কোমর ব্যথা হয়। আমরা অনেককেই দেখি যে পিছনে বালিশ দেয়। আসলে এই ট্রিটমেন্টটা কি হওয়া উচিত, কিভাবে আসলে তার অফিস করা উচিত? ট্রিটমেন্ট যদি বলি, এটা তো একটা ভ্যাকটার্ম। ট্রিটমেন্টের মধ্যে ফার্স্টে হচ্ছে পেশেন্টকে সচেতন হতে হবে। যেহেতু উনি অনেকক্ষণ লম্বা সময় ধরে উনি ডেস্ক জব করছেন, এই ক্ষেত্রে কিন্তু ওনার পোশ্চারটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে ব্যাক পিলো, হ্যাঁ ব্যাক পিলোটা আমরা বলি, ব্যাক পিলো বলার আগে তাকে আগে সোজা হয়তো বসতে হবে। আমি কুজো হয়ে বসলাম, ব্যাক পিলো সাপোর্টে আমি কুজো হয়ে বসে থাকলাম, লাভ তো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার সঠিকভাবে বসার যে অঙ্গভঙ্গিটা, যে ভঙ্গিটা, সেটাকে আমার মেনটেন করতে হবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা অনেক সময় ডেস্ক জব করি, অনেক লম্বা সময় আমরা ল্যাপটপ দেখি। এখানে কিন্তু একটা সায়েন্টিফিক একটা ভিউ আছে, সেটা হচ্ছে যে আপনি যে ডেস্কে বসেছেন, এই ডেস্কে বসার সাথে আপনার সামনে যে ল্যাপটপটা থাকবে, সেটা ল্যাপটপের একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে, একটা নির্দিষ্ট হাইট থাকতে হবে। কারণ আপনি দীর্ঘক্ষণ যখন ল্যাপটপে কাজ করবেন, আপনার ঘাড় যখন কুঁজো হয়ে থাকবে, আপনার তখন কিন্তু এই ঘাড়ের হাড়েও কিন্তু তখন প্রেশার পড়া শুরু করবে। হ্যাঁ, এমন কিন্তু হয়। জি,
আচ্ছা। এবং এই সমস্যাটা নিয়ে যখন আসে তখন আমরা এটাকে আমরা বলি সার্ভাইকাল প্রোলাপসড ইন্টারভার্টেবল ডিস্ক, সার্ভাইকাল পিআইডি বলি। এইরকম পেশেন্টও কিন্তু নিহাত কম নয়, এরকম পেশেন্টও এখন আমাদের কাছে অনেক আসছে। আমাদের যতগুলো ওয়েট বিয়ারিং জয়েন্ট আছে, যেমন হচ্ছে কোমরের জয়েন্টটাও আমাদের ওয়েট বিয়ার করছে, আমরা যখন দাঁড়িয়ে থাকি রাইট রাইট। তখন হাঁটুও কিন্তু সেটা ওয়েটটা বিয়ার করছে, ইভেন অ্যাঙ্কেল জয়েন্টও বিয়ার করছে। তো হাঁটুতে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যেহেতু একটা ওয়েট বিয়ারিং জয়েন্ট, যখন আমি দাঁড়িয়ে আছি আমার যদি ওজনটা, আমার বিএমআই যে ব্যাপারটা আছে, ওই বিএমআই যদি এক্সিট হয়ে যায়, অর্থাৎ মাত্রাতিরিক্ত ওজন বা বেশি ওজন যদি হয়, তখন কি করবে, জয়েন্টের উপরে একটা গ্র্যাভিটেশনাল একটা ফোর্স ক্রিয়েট করবে, একটা প্রেশার ক্রিয়েট করবে। এই প্রেশারটা জয়েন্টে ডে বাই ডে, হ্যাঁ একদিন দুই দিনে কিন্তু ব্যথাটা হবে না, এটা ডে বাই ডে। যখন আপনার ডে বাই ডে আপনি প্রেশার দিচ্ছেন, আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে নেই, তখন কিন্তু এই প্রেশারটা কিন্তু একটা সময় এই জয়েন্ট কিন্তু তখন বেয়ার করতে পারবে না, তখন কিন্তু ইনফ্ল্যামেশন শুরু হবে। এক্স্যাক্টলি, তখনই আসলে ব্যথা শুরু হবে। Exactly. আমরা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা এই দুটো আসলে নিরাময়ের জন্য কারো যদি থেকে থাকে বাসায় কিভাবে তার জীবনযাপন হওয়া উচিত? মানে হাঁটু তো ব্যথা হলেই কি হাঁটু সে মানে কোনো রকম ব্যায়াম করবে নাকি হচ্ছে ব্যথায় কাতরাবে, আসলে তাৎক্ষণিকভাবে সে কি করবে? এটাও একটা চমৎকার প্রশ্ন, কারণ অনেকের হাঁটু ব্যথা হতেই পারে এবং অনেকে এটা নেগলেক্টও করে যে হাঁটু ব্যথা হয়েছে ঠিক হয়ে যাবে, পরে যায়, আমরা ডাক্তারের কাছে পরে যাই, আগে দেখি কি করা যায়। হ্যাঁ, এটা দেখা যায় যে এই যে একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে ইয়াং এজে দেখা যায় যে এই নেগলিজেন্সিটা বেশি, তারা মনে করে যে ব্যথা হচ্ছে একটা পেইন কিলার খেয়ে দেখি কমে যাবে, অনেকেই এটা করে, কিন্তু অনেকেই এটা করে, কিন্তু এই যে পরামর্শ যে নেয় না, এটা কিন্তু দেখা যায় যে এটা কিন্তু এইজিং প্রসেসেই হয়। উনি আজকে মনে করছেন ওনার ব্যথা হবে না, টুডে অর টুমরো কিন্তু ওনার ব্যথাটা আবার ডেভেলপ করবে। এবং প্রপার যদি রেমেডি চান সেক্ষেত্রে কিন্তু তাকে এই যে ওজন নিয়ন্ত্রণে আনার যে ব্যাপারটা বললাম, খাদ্যাভ্যাসের কথা যেটা বললাম, এক্সারসাইজ, যেহেতু ইয়াং এজে এক্সারসাইজ করলে এটার বেনিফিট অনেক বেশি, মাসল স্ট্রেংথেনিং আরও বেশি হয়, মাসল স্ট্রেংথেন যত হবে জয়েন্ট তত বেশি স্টেবল থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেই পরামর্শগুলোই দেই। আমি যদি দীর্ঘ সময় ডেস্কের সামনে কাজ করি, আমার বসাটা কেমন হওয়া উচিত? জি, এটা প্রথমত আমরা যেটা বলি, স্ট্রেট হয়ে আমাদের মেরুদণ্ডের কিছু কার্ভেচার আছে, দুটো কার্ভেচার আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি কার্ভেচার আছে। এই কার্ভেচারটা মেনটেন করার জন্য আমাদের সঠিকভাবে বসার পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আমি সোজা হয়ে বসবো, আমার শোল্ডারটা ব্রড থাকবে। শোল্ডারটা যদি আমার ব্রড থাকে তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমার ব্যাকের যে মেরুদণ্ডের যে কার্ভেচারটা, এটা কিন্তু মেনটেন হবে। আর দীর্ঘক্ষণ যদি আমি নিচের দিকে তাকিয়ে থাকি, এই পোশ্চারটাও কিন্তু আমার ঘাড়ের উপরে প্রেশার ফেলে। সো চেষ্টা করব পোশ্চার যেন চেঞ্জ হয়, আমি সবসময় টানা এক নাগার আমি নিচে তাকিয়ে থাকবো না। আচ্ছা, আপনার কোনো পরামর্শ আছে কি না, মানে যারা দর্শক যাদের হচ্ছে আর্থ্রাইটিসে যারা ভুগছে তাদের জন্য? জি, অবশ্যই পরামর্শ আছে। এটা আসলে একটা মেসেজ যে এখন ঘরে ঘরে আর্থ্রাইটিসের রোগী আমরা পাচ্ছি, এটা একটা অ্যালার্মিং ইস্যু। যদি এরকম হয়, একটা আর্থ্রাইটিস কিন্তু মানুষের কর্ম যে ক্ষমতা, মানে যেটাকে বলে ওয়ার্কিং এফিসিয়েন্সি, এটা কিন্তু কমিয়ে দিচ্ছে। যেহেতু ওয়ার্কিং এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যেমন ওজন নিয়ন্ত্রণের একটা ব্যাপার বলেছি, লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলেছি, এছাড়াও যদি হয়েই যায় সেক্ষেত্রে প্রপার মেডিকেশন নিতে হবে এবং মেডিকেশনের জন্য ডাক্তারের কাছে আসতে হবে। সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, সেগুলো করতে হবে। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যখনই যে আপনি যেটা বলেছেন হাঁটু লিগামেন্ট ছেঁড়া, সেই ক্ষেত্রে কিন্তু এমআরআই করি। ইভেন সেটা অবশ্য অন্য একটা টপিক। জি জি, কিন্তু আপনি যেসব গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।